পঞ্চম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, বাহাদুরপুর হাই স্কুল। প্রথমে দেখো, তোমাদের নেমের জায়গায় নাম লিখতে হবে, সেকশনের জায়গায় সেকশন লিখতে হবে, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার লিখতে হবে। তোমরা জানো তোমাদের একটা প্যাসেজ দেওয়া হয়, প্রত্যেকবারই তোমাদের একটা সিন এবং আনসিন দেওয়া থাকে। প্রথমে সিন দেওয়া থাকবে, তারপর আনসিন দেওয়া থাকবে। সিনটা বই থেকে দেওয়া হবে এবং আনসিনটা বইয়ের বাইরে থেকে দেওয়া হবে। তারপরেও ছাত্রছাত্রীরা ঠিক বুঝে উঠতে পারে না। তো প্রথমে দেখো, তোমাদের যে একটা প্যাসেজ দেওয়া হয়েছে সেটা তোমাদের লেসন 7 থেকে দেওয়া হয়েছে। তো এখানে বাবা এবং ছেলের কথোপকথনধর্মী একটা সংলাপ দেওয়া হয়েছে। তো দেখো কি বলছে। এক একটা বলছে যে রিড দ্য প্যাসেজটা পড়তে হবে কেয়ারফুলি, যত্ন সহকারে, এবং অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এই প্যাসেজের নিচে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রথমে ফাদার দিয়ে শুরু হয়েছে। ফাদার কি বলছে, মানে বাবা বলছে, নজরুল ওয়াজ বর্ন এট আ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। কথোপকথন কিন্তু এই গল্পের শুরু কিন্তু অনেক আগেই হয়েছে, এটা শেষের অংশ তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে। তাহলে নজরুল কখন জন্মগ্রহণ করেছিলেন? ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করছিল সেই সময়। থ্রু his writings, he inspired the Indian youth to bodily fight for freedom. যুবকরা যখন স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময় নজরুল তার লেখার মাধ্যমে তাদেরকে উৎসাহ, ইন্সপায়ার্ড মানে দিয়েছিলেন। তারপর প্রীতম তার বাবাকে জিজ্ঞেস করছে যে হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা কখন সে জন্মগ্রহণ করেছিল। হোয়েন মানে কখন, ওয়াজ মানে ছিল, হি মানে সে, বর্ন মানে জন্মগ্রহণ করা। ফাদার উত্তর দিচ্ছে হি ওয়াজ বর্ন অন 24th মে, সে 24 মে 1899 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ইন দ্য ভিলেজ, ভিলেজ মানে গ্রাম, অফ চুরুলিয়া, চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিস নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। তার মানে আসানসোলের বর্ধমান জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে আর একটা কথা বলা আছে, আনডিভাইডেড বেঙ্গল, মানে আমাদের যে পশ্চিমবঙ্গ সেটা অবিভক্ত বাংলা ছিল আর কি। বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ একটাই ছিল, মানে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। তো এখন আলাদা হয়ে গেছে, হ্যাঁ, তখন কিন্তু আলাদা ছিল না। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফক থিয়েটার। যখন সে শিশু ছিল তাকে আকর্ষণ করত ফক থিয়েটার। ফক থিয়েটার মানে এটা হচ্ছে তোমাদের লোকনাট্য। অ্যান্ড লেটার পরে রোট মেনি ফক প্লেস, প্লেস মানে হচ্ছে নাটক। কী কী নাটক লিখেছিলেন? লাইক, যেমন, লাইক মানে এখানে পছন্দ নয়, যেখানে যেমন হবে। দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, দাতাকর্ণ এবং কবি কালিদাস নামে দুটো নাটক লিখেছিলেন। এবার প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং। এবার ফাদার বলছে ইন 1910 নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক। এখানে মেড মনে হয় হবে না, এখানে বইয়ে তোমাদের দেওয়া আছে মেট, MET, মেট হবে। মেট মানে সাক্ষাৎ করা, মেড মানে এখানে তৈরি করা, এখানে তাহলে মেট হবে, প্রিন্টিং মিস্টেক। দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার, যে ছিল তার শিক্ষক। তিনি তাহলে কার সঙ্গে দেখা করেছিলেন? নজরুল দেখা করেছিলেন 1910 সালে নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে। রিভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী, তিনি একজন বিপ্লবীর সঙ্গে দেখা করেছিলেন। দ্য পয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট। পরবর্তীতে তিনি যখন অন্য একটা স্কুলে জয়েন করেন সেই সময় কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। এই ছিল তোমাদের প্যাসেজের বাংলা অর্থ। এবার চলো দেখি প্রশ্নগুলো কি কি আছে। এ নাম্বারে কি দেওয়া আছে? এ নাম্বারে দেওয়া আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই লাইনগুলো তোমরা বার পড়ো না বলেই তোমরা কি করতে হবে সেটা বুঝতে পারো না। তো এইটাই আসল জিনিস, তোমরা পড়ার সময় কিন্তু কি করতে বলা হয়েছে সেটা আগে পড়বে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত সেন্টেন্স, মানে বাক্যগুলি কমপ্লিট করতে হবে, মানে সম্পূর্ণ করতে হবে, পুরো করতে হবে। উইথ ইনফরমেশন, কিসের, কি দিয়ে? ইনফরমেশন, তথ্য দিয়ে। ফ্রম দ্য টেক্সট মানে টেক্সট থেকে, যে টেক্সটটা তুমি একটু আগে পড়লে
যে প্যাসেজটা পড়লে সেই প্যাসেজ থেকে তোমাকে উত্তরটা খুঁজে বার করে এখানে লিখতে হবে। 1 নম্বরে তাহলে কি দেওয়া আছে, নজরুল ওয়াজ বর্ন, বর্ন মানে কি জন্মগ্রহণ করা, তাহলে নজরুল জন্মগ্রহণ করেছিলেন আমরা আলোচনা করেছি। তাহলে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং সালটা কি হবে সেটা এইখানে দেওয়া যেতে পারে। চলো খুঁজে নিই কোথায় দেওয়া আছে। এই যে এইখানে দেওয়া আছে, এই যে ফাদার যেখানে বলছে হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। এখানে তুমি যদি পুরোটা তুলে দিতে চাও পুরোটা তুমি তুলে দিতে পারো, পুরোটা নয়। নজরুল ওয়াজ বর্ন ইন, এখানে ইন আছে 1899-এর পরে দেখো ইন আছে, তাহলে ইন বাদ দিয়ে দ্য ভিলেজ অফ চুরুলিয়া লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে নিবারণচন্দ্র ঘটক ওয়াস, একটু আগে আমি তোমাদেরকে বললাম নিবারণচন্দ্র ঘটক কে ছিলেন, রিভলিউশনারি মানে বিপ্লবী ছিলেন, তাহলে তাকে ওই রিভলিউশনারিটাই বলতে হবে। নিবারণচন্দ্র ঘটক ওয়াস রিভলিউশনারি, এটা হলেই তোমাদের দিয়ে দেওয়া। ওই যে 1910-এর ওই লাইনটা পড়ো, তাহলে ওখানে তোমরা উত্তরটা পেয়ে যাবে। তারপরে হচ্ছে বি নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বাক্সের মধ্যে তোমাকে টি অথবা এফ, কিসের জন্য, মানে ট্রু সত্য যদি হয় তাহলে শুধু টি লিখতে হবে, মিথ্যা যদি হয় মানে ফলস মানে মিথ্যা যদি হয় তাহলে তার জন্য তোমাকে শুধু এফ লিখতে হবে। তাহলে 1 নম্বরেরটা দেখি কি আছে, অ্যাজ এ চাইল্ড নজরুল ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ফক থিয়েটার। অ্যাজ এ চাইল্ড আমরা পড়েছিলাম অ্যাজ এ চাইল্ড, চলো দেখে নিই কোথায় আছে, কোন লাইনে আছে। অ্যাজ এ চাইল্ড দেখো ওই যে ফাদারের এইখানে 1899-এর নিচে দেখো যে লাইনটা দেওয়া আছে, অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড, তিনি তো লোকনাট্য পছন্দ করতেন, অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ করতো তাকে, তাহলে এইখানে তাহলে সেটা ভুল আছে যে অ্যাজ এ চাইল্ড নজরুল ওয়াজ নট ইন্টারেস্টেড, তার কোনো ইন্টারেস্ট ছিল না সেখানে বলা হচ্ছে, তাহলে এটা মিথ্যা, তাহলে এখানে এটা এফ হবে, এফ বসাতে হবে। নাম্বার 2, নিবারণচন্দ্র ঘটক ওয়াজ আর রেভলিউশনারি, তোমাদের এই 2 নম্বর এর 2 নম্বরের যে উত্তর এখানে দিয়েই দিয়েছে, তা ওয়াজ এর রেভলিউশনারি, এই রেভলিউশনারিটা ওইখানে বসতো, তাহলে এইখানে যদি ওই লাইনটা যদি বসতো তাহলে এইটা টি হবে, তাহলে সত্য হবে, তাহলে টি, তার জন্য টি লিখতে হবে। চলো নাম্বার সিটা দেখে নিই, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1, আচ্ছা এটা অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে নিম্নলিখিত, কোশ্চেন্স মানে প্রশ্নগুলি। তাহলে নাম্বার 1, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। হোয়েন নজরুল ওয়াজ বর্ন মানে যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট মানে ভারত কি স্বাধীন ছিল, তোমাকে প্রশ্ন করা হচ্ছে। না আমরা দেখেছিলাম সবার প্রথমে যে লাইনটা ছিল, চলো দেখে নিই একবার। নজরুল ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, প্রথম লাইনে আছে আন্ডার দ্য ব্রিটিশ রুল। তোমাদেরকে কি বলেছিলাম, যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু ভারত স্বাধীন ছিল না, তখন ব্রিটিশরা শাসন করছিল। তাহলে আমরা কি লিখব এখানে, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন, নো, প্রথমে আমরা নো লিখব, তারপর কমা দেব, তারপর আমরা লিখব ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, এই কথাটা আমরা এখানে লিখে দেব। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, হু রোড দ্য ফক প্লে কভি কালিদাস, কভি হবে না, প্রিন্টিং মিস্টেক আছে, কবি হবে, আমরা ওইখানে কবি নিশ্চয়ই দেখব, চলো দেখে নিই একবার। এখানে উনি 2টো বই লিখেছিলেন, আমরা দেখলাম বই তো নয় নাটক, এই যে এখানে দেখো যে দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, KABI আছে এখানে দেখো, তাহলে কবি কালিদাস, তাহলে নজরুল লিখেছিলেন, তাহলে আমরা এখানে তার কথাটাই আমরা লিখে দেব, হু রোড দ্য ফক প্লে কবি কালিদাস, তাহলে আমরা শুধু এখানে নামটা বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে, নজরুল রোড, হু বাদ দিয়ে হুর জায়গায় নজরুল লিখবে, তার বাদ বাকিটা লাইনটা তুলে দেবে, রোড দ্য ফক প্লে কবি কালিদাস, 2 নম্বরের হয়ে গেল। এরপরে হচ্ছে গ্রামার আছে দেখো। 2 নম্বর কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস মানে শূন্য, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশন, কী দিয়ে পূরণ করতে হবে, সুইটেবল উপযুক্ত প্রিপোজিশন দিয়ে তোমাকে পূরণ করতে হবে। নাম্বার 1, মিস্টার ব্রাউন লিভস
ড্যাশ ইংল্যান্ড, বড় জায়গার যদি নাম হয় বা দেশের নাম হয় তাহলে সেই জায়গায় কিন্তু ইন হবে। ছোট শহর ছোট জায়গার নাম হলে অ্যাট হতো, কিন্তু এইখানে যেহেতু ইংল্যান্ডের নাম বলেছে সেই জন্য এখানে ইন হবে। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। নাম্বার 2, দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল। সাধারণত টেবিলের তলায় ওরা ঘুমায়, সেই জন্য আমরা আন্ডার ব্যবহার করব এখানে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। টেবিলের উপরেও ঘুমাতে পারে, তাই অন দিলেও খুব একটা ভুল হবে না। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য টেবিল, কিন্তু আমরা এখানে আন্ডারটাই দেব। নাম্বার 3, আই গো ড্যাশ স্কুল এভরিডে। আমি প্রত্যেক দিন স্কুল যাই। এখানে তাহলে টু হবে, আই গো টু স্কুল। আচ্ছা, হয়ে গেল 2 নম্বরেরটা। এবার চলো 3 নম্বর। 3 নম্বরের কি বলছে, গিভ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। আচ্ছা, ভার্ব মানে ক্রিয়াপদ, গিভ দ্য পাস্ট ফর্ম দিতে বলছে। গিভ মানে দেওয়া, এখানে দাও মানে দাও, পাস্ট ফর্ম দাও অফ দ্য ফলোয়িং ভার্বস, নিম্নলিখিত ভার্বের পাস্ট ফর্ম দাও। আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এটা শিখে রাখতে হবে, না শিখলে মুশকিল আছে। তাহলে প্রেজেন্ট আছে আর পাস্ট আছে। পাস্ট পার্টিসিপালটা ডান দিকে দেওয়া থাকে, সেটা দেওয়া নাই, শুধু তোমাদেরকে পাস্টটা লিখলেই হবে। তাহলে প্রেজেন্ট আছে আর পাস্ট আছে। প্রেজেন্টে দুটো দেওয়া আছে, গো অ্যান্ড ইউজ। তাহলে গো এর পাস্ট ফর্ম কী হবে, ওয়েন্ট, WENT, ওয়েন্ট। তারপর ইউজ আছে, USE, শুধু ডিটা বসিয়ে দিলেই হবে, USED, ইউজড, ব্যাস তাহলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, এখানে হচ্ছে অ্যাডভার্বের তলায় দাগ দিতে বলছে। আন্ডারলাইন মানে তলায় দাগ দেওয়া, এটা অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ইন দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত, আগেও বলেছি উপরেরগুলোতে ইন ফলোয়িং আছে। সেন্টেন্সেস মানে বাক্যগুলি, তাহলে এই যে দুটো বাক্য আছে তার তলায় কোথায় দাগ দিতে হবে, ক্রিয়া বিশেষণের তলায় দাগ দিতে হবে। নাম্বার 1, আওয়ার সোলজার্স ফট ব্রেভলি। আমাদের সৈন্যরা সাহসের সঙ্গে যুদ্ধ করেছে। তো আওয়ার সোলজার্স ফট ব্রেভলি, ফট মানে যুদ্ধ করা, ক্রিয়াপদ হচ্ছে তাহলে তোমার ফট, আর ব্রেভলি তাহলে তার ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়াপদের বিশেষণ, তাহলে ব্রেভলি সাহসিকতার সঙ্গে, তাহলে ব্রেভলির তলায় দাগ দিতে হবে। নাম্বার 2, কাম হিয়ার, এখানে এসো। কাম হচ্ছে মেন ভার্ব আর হিয়ার হচ্ছে তার অ্যাডভার্ব, তাহলে হিয়ারের তলায় তোমাকে দাগ দিতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে শেষে 5 নম্বরের প্রশ্ন, মার্কস 5ই আছে। রাইট এ স্টোরি, রাইট মানে লেখো, এ মানে একটি, স্টোরি মানে গল্প। তাহলে একটা গল্প তোমাকে লিখতে বলা হচ্ছে। উইথ দ্য হেল্প অফ মানে কি, কিসের সাহায্যে, হেল্প মানে সাহায্য করা, তার মানে এখানে সাহায্যে, কিসের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, নিম্নলিখিত পয়েন্টগুলো দিয়ে তোমাকে একটা গল্প লিখতে হবে। পয়েন্টগুলো পড়লেই তুমি জানতে পারবে যেখানে কী গল্পটা আছে। এই গল্পটা অনেক শোনা, অনেক পরিচিত গল্প, তবে লেখার প্র্যাকটিসটা থাকা চাই। গল্প জানলেই তো হবে না, ইংরেজিতে তোমাকে লিখতে পারতে হবে। দেখো পয়েন্টগুলো আমি পড়ে দিচ্ছি, দেখো। এ ফক্স ফেল ইনটু এ ওয়েল। এ ফক্স একটি শিয়াল বা একটি শিয়াল, ফেল মানে পড়ে যাওয়া, ইনটু এ ওয়েল, ওয়েল মানে কুয়ো, কুয়োর মধ্যে পড়ে গেল। ফেলড টু গেট আউট, সে পড়ে যাওয়ার পর সেখান থেকে সে উঠতে পারলো না, ফেলড হলো, উঠতে পারলো না। এ গোট কেম, সেখানে একটা ছাগল এলো। এ গোট, গোট মানে ছাগল, কেম মানে আসা। ফক্স আস্ক গোট, ফক্স শিয়াল, আস্ক মানে জিজ্ঞেস করা, গোট মানে ছাগল, টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, ওয়াটার মানে জল, ফ্রম দ্য ওয়েল, ফ্রম মানে থেকে, ওয়েল মানে কুয়ো, কুয়ো থেকে জল পান করার কথা জিজ্ঞেস করলো ছাগলটাকে। গোট জাম্পড ইন, এবং তার কথা শুনে সে সেই কুয়োর মধ্যে ছাগলটি ঝাঁপ দিল। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, ফক্স ক্লাইম্ব, ফক্স কী করলো, ফক্সে ছাগলের পিঠে জাম্প দিয়ে উঠল, লাফ দিয়ে উঠল। ক্লাইম্ব অন দ্য গোটস ব্যাক, গট আউট, সে তারপরে সে কুয়ো থেকে বেরিয়ে এলো। গোট রিমেইন্ড, গোট ছাগলটি, রিমেইন্ড মানে থেকে গেল, সে কোথায় থেকে গেল, ইন দ্য ওয়েল, সে কুয়োর মধ্যে থেকে গেল। এই ছিল তোমাদের
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যারা নতুন তারাও এই বিষয়টা বুঝে গেল। তাদের জন্য ভিডিওটা নিশ্চয়ই হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। আগে এই ইউটিউবে একটু জোর দেওয়ার মতো সময় আমার ছিল না। কয়েকজনের রিকোয়েস্টে আমি এই ভিডিওগুলো আবার মানে ইউটিউবটা আবার চালু করছি। দীর্ঘদিন কাজ করা হয়নি, কারণ আমার আর একটা ওয়েবসাইট আছে প্রশ্নদেখো.com। সেই প্রশ্নদেখো.com-এ অনেকেই রিকোয়েস্ট করেছিল ভিডিও চ্যানেল থাকলে ভালো হতো, কিন্তু বলেছিলাম যে আছে, কিন্তু সময় দিতে পারছি না। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আবার ভিডিওগুলো দেব। কারণ ওয়েবসাইটে বড় করে দেখা যায় সব কিছু, বড় বড় পেজ থাকে, খুবই ভালো কথা, কিন্তু সেইখানে একটা সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের সমস্যা, প্রশ্নগুলো ঠিকঠাক করে জিজ্ঞেস করে উঠতে পারে না। তবে সেই জায়গায় ইউটিউবে খুব সহজ, কমেন্টের জায়গা আছে, তোমরা কমেন্ট করে নিতে পারো। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো, কিন্তু ওয়েবসাইটে সেটা সম্ভব হয় না। তবে এই ক্ষেত্রে আমার কাজ করতে আমার একটু অসুবিধা হয়, কারণ ওয়েবসাইটে কাজ করলে আমার এখানে কথা বলার প্রয়োজন হয় না, চারিদিকে জানলা দরজা লাগাতে হয় না। হ্যাঁ, বাইরের সাউন্ড যাতে না আসে তার ব্যবস্থাগুলো করতে হয়। এই ভিডিও করা একটু ঝামেলার কাজ মনে করি বলে ইউটিউবে সেভাবে কাজ করা হয় না। এবং তোমাদের যদি প্রয়োজন মনে হয়, তোমাদের যদি মনে হয় যে না ভিডিওর দ্বারা তোমাদের উপকৃত হচ্ছ, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে পরবর্তীতে আবার বিভিন্ন বিষয়ের বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো দেব। ঠিক আছে?